রূপমকে ওই অবস্থায় দেখে সিড দৌড়ে আসে, সাথে মিনাও। সিড ওকে কোলে করে রুমে নিয়ে আসে। এটা সত্যই অসম্ভব ব্যাপার। ও যেখানে যাদের সাথে ছিল তাদের রূপমদের মতো বাচ্চাদের মাংস অত্যন্ত প্রিয়, সেই জায়গায় রূপম কিভাবে বেঁচে ফিরে এল? মিনা কেঁদে উঠে বলল, কেন সিড, রূপম ফিরে আসাতে তুমি খুশি হওনি? ইয়েস মিনা, কিন্তু ও ফিরে আসার পিছে হয়তো একজনের বিশেষ অবদান আছে। কে সে, সেটাই ভাবার বিষয়ে। মিনা বলল, আমি কিছু শুনতে চাই না, আমার ছেলে ফিরে আসছে ব্যাস, কিছু জানি না বলে রূপমের কপালে কেস করল। রোজ কেঁদেই যাচ্ছে, ভাইয়ের জন্য পুরো 7 দিন পর দেখছে। রূপ বাসায় ঢুকে দেখল রোজ কাঁদছে। রূপকে দেখে রোজ দৌড়ে এসে বলে, ভাইয়া, রূপমকে ফিরে পাইছি। রূপ জলদি রূপমের রুমে গেল এবং ওকে দেখল। জীবনে প্রিয় মানুষটি ফিরে এসেছে নিশ্চিত মৃত্যু থেকে, সেটা কি কম আনন্দের সংবাদ? সিড বলল, রূপ, আমি বুঝতে পারছি না কে ওকে এখানে রেখে গেল। সে নিশ্চয় কোনো বড় কেউ। তাছাড়া ওদের হাত থেকে ফিরে আনা অসম্ভব। ওদের সবার একই প্রশ্ন, কে সেই ব্যক্তি যে এত বড় উপকার করল? তার ঋণ কোনোভাবেই শোধ হবার নয়। রূপ কোনো কথা বলে না, চুপচাপ ওর রুমে যায়। খুব যত্নে রাখা নাফিসার পোশাকগুলো বের করে এবং ঘ্রাণ নেয়। ইয়েস, সে নাফিসা ছিল। তার মানে ও রূপমকে। আমি হোস্টেলে ফিরে এলাম। এসে দেখি ওরা সবাই মিলে বসে আছে। আমাকে দেখে ওরা সবাই কাছে এলো। আম্মা আইছেন? কত তো আপনারে খুঁজছি কিন্তু পাইনি। আপনি কই ছিলেন? পরে বলছি, শুক্রা জিন রে ডাক জলদি, আমার হাতে সময় বেশি নাই। একটু পর উনি আসলে, আমি বললাম, দাদু আমার একটা উপকার করবেন? উনি বললেন, আম্মা আমারে দাদু বললেন? আমার জীবন দিয়ে হলেও আমি আপনার উপকার করব। তাহলে চলুন আমার সাথে, আমায় শুধু পথ দেখাবেন। আমি ওদের বললাম, আমি যে এখানে আসছি কাউকে বলবেন না, মানে কাউকে না। আমি শুক্রা জিনকে নিয়ে পথে নেমে পড়লাম। রূপ স্থির হয়ে থাকতে পারছে না। মনে ওর এখন শুধু নাফিসাকে চাই। জাস্ট নাফিসা, আর কিছু না। রোজ আজগরকে বারবার কল দিচ্ছে কিন্তু নাম্বার অফ। এই রাতে বাহিরে যাবে? রূপ এলো রোজের রুমে। রূপ দেখল রোজ শুধু পায়চারি করছে। কিছু হয়েছে রোজ? রোজ ফিরে তাকিয়ে বলল, সেটা তোর না জানলেও চলবে। রোজ, নাফিসাকে একটা কল দিবি। রোজ এবার অবাক হয়ে বলল, কি বললি? নাফিসাকে ফোন দিতে বললাম। কথা কি কানে যায়নি? বয়রা হয়ে গেছিস? জলদি কল দে। আমার কাছে ওর নাম্বার নেই। রোজ নাফিসাকে কল দিয়ে দেখে ফোন বন্ধ। আজগর বা নাফিসা কারো নাম্বারে কল যাচ্ছে না, সব সুইচ অফ। ওরা দুইজনেই বেশ চিন্তিত। রূপ আর কিছু না বলে চলে গেল রুমে। আধা ঘন্টা আগেই তো মেয়েটাকে দেখলাম, আর এখন কই গেল? আজগর বাসায় গিয়ে ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে, বলে, আম্মা, নাফিসাকে পাওয়া যাচ্ছে না। ওর মা সব ঘটনা শুনে কেঁদে ফেলে। রোজ বাসার বাহিরে আসে এবং একটা ফাঁকা মাঠে গিয়ে আজগরকে স্মরণ করে, কিন্তু ও সাড়া দিচ্ছে না। ও বারবার চেষ্টা করে কিন্তু কাজ হচ্ছে না। রূপমের অজ্ঞান ফিরে ওর সামনে মম, ড্যাড। রূপ দাঁড়িয়ে আছে। মিনা গিয়ে ওর ছেলেকে ডাক দিতেই ও বলল, মম, তুমি আমার কাছে আসবে না? তুমি খুব পচা। সিড গিয়ে রূপমকে বলে, ও আসবে না। তুমি বলতো আমায় কই ছিলা এতদিন? আমি আবার কই থাকব? আমি তো এখানেই ছিলাম।
সিড সব বুঝতে পেরে বলল, ওকে প্রশ্ন করে কোনো লাভ নাই, ওর কিছু মনে নাই, এটাই স্বাভাবিক। আমি শুক্রাজিকে বললাম, দাদু, আমাকে এই পথে নিয়ে চলুন। এই পথ যে বড় ভয়াবহ পথ আম্মা। আপনি কেন যাবেন এই পথে? আমায় যেতেই হবে। আমার কথা শুনে উনি বলল, আমি যেতে পারবো না আম্মা। আমি এই সীমানায় ঢোকার সাথে সাথে পুড়ে ছারখার হয়ে যাব, তাই আমি শুধু পথ বলে দিচ্ছি, আপনি সে পথ ধরে চলে যান। আমি এখানেই থাকব। আমাকে একটা কৃষ্ণ বর্ণ পাথর দিয়ে বলল, এটা মুখে নিলে আপনি অদৃশ্য হয়ে যাবেন এবং আপনার কাজ অনায়াসে করতে পারবেন। উনি আমাকে বলল, আম্মা চোখ বন্ধ করুন। আমি চোখ বন্ধ করতেই এটা বরফ রাজ্যতে চলে আসলাম। আমি কোথায় যাব, কি করব, কিছু বুঝছি না। আমার চুল ছিল ঘন কালো, অনেক লম্বা। হঠাৎ করে একটা চুল আমার খুলে গিয়ে আমায় বলল, মালিক আমাকে অনুসরণ করুন। বলে ও একটা সাপ হয়ে চলতে শুরু করল। আমি ওর পিছু পিছু চলতে শুরু করলাম। রোজ এবার আবার আজগরকে স্মরণ করতেই ও চলে আসে এবং বলল, আমাকে কেন বিরক্ত করছেন? রোজ ক্ষেপে গিয়ে বলল, কাজে ডেকেছি, অকাজে নয়। নাফিসা কই, ওর কোনো রেসপন্স পাচ্ছি না। আজগর আর নিজেকে ধরে রাখতে পারল না। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। আজগরকে ওভাবে বসে পড়তে দেখে রোজ থমকে গিয়ে বলল, এই আপনার কি হয়েছে? নাফিসা নেই, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাইফের কাছেও গিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। রোজের চোখ বেয়ে পানি পড়ছে। রোজ বলল, আমি চেষ্টা করে দেখছি। বলে ও ট্রাই করে কিন্তু কোনো ফল হচ্ছে না। রোজ আমি আপনাকে অনেকবার কল দিছি আরও 4 দিন আগে, কিন্তু আপনি ফোন ধরেননি। ভাবছি আর কোনো দিন আপনার সাথে যোগাযোগ করব না। দুঃখিত, আমার বাসায় বলার আগেই আজগর কথা কেড়ে নিয়ে বলে, জানেন নিজের দুঃখ নিজেকেই বহন করতে হয়, যেমন আমি করছি। আজগর আর কোনো কথা না বলে ভ্যানিশ হয়ে চলে যায়। রোজ ফাঁকা মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। নাফিসা কই গেল? গভীর রাতে রোজ বাসায় আসে। রূপ রোজের রুমে বসে আছে। রূপকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। রোজ, কই ছিলি? রোজ, আমি তোকে কিছু বলছি। রোজ, কথা বলছিস না কেন বলে জোরে চিৎকার দেয় রূপ। এবার রোজ ঝুপ ঝুপ করে কাঁদতে লাগে। রোজ, কিছু বলছি, কথা কেন বলিস না বলে ঠাসঠাস করে চড় মারল রূপ। মিনা আর সিডের মধ্য রুমে হাজির। রূপ, সমস্যা কি, ওকে মারছ কেন? এবার রোজ চিৎকার করে কেঁদে উঠে বলে, তোমাদের কথা গড শুনেছে, এবার তোমরা উল্লাস কর। নাফিসাকে পাওয়া যাচ্ছে না। ও নেই, জানি না কোনো বিপদে পড়েছে কিনা। সিড এসে বলল, রোজ, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? ড্যাড, আমি সত্য বলছি বলে বসে পড়ল। রূপ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আমি একটা শূন্য প্রান্তরে এসে পৌঁছালাম। সাপটি বলল, মালিক, আমি আপনাকে শুধু পথ দেখাতে পারবো, আর কিছু না। আপনাকে নিজে সব করতে হবে। আমি বললাম, অদৃশ্য হলে তুমি আমায় দেখতে পাবা? হ্যাঁ মালিক।
আমি কৃষ্ণ পাথরটি মুখে পুরে নিলাম আর সাথে সাথে অদৃশ্য হয়ে গেলাম। আমরা ফাঁকা প্রান্তরে চলতে লাগলাম। যখন মাঝখানে এসে পড়লাম তখন ঝুপ করে পানির নিচে পড়ে গেলাম। সাথে সাথে পাথরটি মুখ থেকে পড়ে গেল। আমার সামনে হাজারো ভূতপ্রেত এসে হাজির হল। আমি ভয় পেয়ে গেলাম। সাপটিকেও আর দেখছি না। ওরা হা করে আমাকে খেতে আসে। আমি তো চোখ বন্ধ করে ফেলি এমন দৃশ্য দেখে। এই বুঝি আমি শেষ। হঠাৎ কেউ আমায় জোরে ধাক্কা দেয়। আমি চোখ খুলে দেখতেই সাপ তাকে দেখি আমাকে পাথরটি এগিয়ে দেয় আর আমি সেটা টুপ করে মুখে পুরি। ভূত প্রেতগুলো হাতড়ে হাতড়ে আমায় খুঁজতে থাকে। আমি ওখান থেকে আবার পথ চলা শুরু করি। সাপটি এসে এক বিশাল ফটকের সামনে থামে এবং বলে আপনি ধাক্কা দেন। আমি ধাক্কা দিতেই সেটা খুলে যায়। এত সহজে খুলে গেল কিভাবে? আপনার জন্য সব সহজ যদি একটু মাথা খাটান তাহলে। আমি ভিতরে ঢুকে পড়লাম। অদ্ভুত জায়গা, আশেপাশে বিশাল মাছগুলো ভেসে বেড়াচ্ছে। সাগরের ভিতর আবার একটা পুকুর দেখা যাচ্ছে। ওর ভিতর লাফ দিতে বলল। আমি কথামতো লাফ দিলাম। আমি পড়ছি তো পড়ছিই, কোনো কুল কিনারা নাই। কতক্ষণ যে এভাবে চলছি মনে নেই। একটা সময় থেমে গেলাম আমি। সামনে একটি সাদা রূপোর দরজা। সেখানে দাঁড়াতেই খুলে গেল। আমি গিয়ে দেখি একটা বৃদ্ধ বসে আছে। আমি ওনার কাছে যেতেই উনি বলে উঠলেন, কি চাও? এতদূর কেন এসেছ? আমি ওনাকে বললাম রূপ সম্পর্কে। আমার ওই বাসায় স্থায়ীভাবে থাকতে হবে আর আমি রূপের স্ত্রী। উনি পিছন ফিরে আমাকে দেখেই মনে হলো ভূত দেখার মতো চমকে গেল। এলিনা তুমি? আমি বললাম দুঃখিত, আমি নাফিসা। এলিনা নয়। উনি আমার কাছে এসে বলল তুমি তাহলে এলিনার সন্তান। আমি নাবিলা এবং মেহেদীর সন্তান। এলিনা সম্পর্কে আমি কিছুই জানি না। এলিনার নামই নাবিলা। ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পাল্টিয়েছে। তুমি আমার এখানে এই কারণে এসেছ? জি। আপনি কি আমায় সাহায্য করবেন? লোকটি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বলল, তোমার মায়ের উপর আমার অনেক রাগ ছিল। শেষ যখন আমার সাথে দেখা করতে এসেছিল তখন আমি ইচ্ছা করে তার সাথে দেখা করিনি। সে খুব কেঁদেছিল কিন্তু আমার মনে দয়া হয়নি যখন আমি ওকে বুঝতে পারলাম, কিন্তু সময় আমাকে আর সুযোগ দিল না। ও আর নেই। আমি কেঁদে বললাম, আমি অসহায়, আমাকে সাহায্য করুন। মা বাবা থাকলে কখনো আমি এই সমস্যার ভিতর হয়তো থাকতাম না। আমি তো ওনাদের আদর পাইনি। বাবা মা কি জিনিস আমি তা জানি না। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। তুমি এখন চলে যাও। ঠিক সময়ে আমি তোমার কাছে পৌঁছে যাব। আমার দিকে উনি তাকিয়ে হাত তালি দিল দুইবার আর সাথে সাথে শুকরা জিনের কাছে চলে আসলাম। আম্মা আপনি আইছেন? হুম দাদু। আপনি কেমন আছেন? আম্মা বিশ্বাস করুন এই 17 দিনে একবারও চোখের পাতা এক করি নাই।
কি আমি 17 দিন হলো এখানে এসে। তার মানে সব মিলে 1 মাস আমি হোস্টেল থেকে বাহিরে আছি। আমাকে তো আর ঢুকতে দিবে না হোস্টেলে। আম্মা সমতা সামলিয়ে নিয়েছে। ওদিকে চলুন আমরা বাসায় চলে যাই। আমিও বললাম চলো। 1 মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। রূপের বান্ধবী জেসিকার আগমন ঘটেছে। মিনা তো বলেই দিছে সবাইকে রূপের জেসিকার সাথে বিয়ে। রূপের মতামতের কোনো গুরুত্ব নেই এখানে। আমাকে নিয়ে হোস্টেলে চলে গেল শুক্রা জিন। আমি রুমে আসতেই দেখি আজগর শুয়ে আছে। আজগর তুমি এখানে? আজগর সোজা এসে আমাকে কষে একটা চড় মারে। আমি টাল সামলাতে না পেরে পড়ে যাই। ও বলে উঠল, কি মনে কর নিজেকে? টেনশন হয় না কি আমার? পাগলের মতো তোমায় খুঁজেছি। তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি? আমি অনেক কষ্টে উঠে ওর কাছে গিয়ে বললাম, আজগর আমি প্রচণ্ড ক্লান্ত। আমায় একটু শান্তি দিতে পারবা? এক মুঠো শান্তি চাই বলেই টলে পড়ে গেলাম। এতদিনের ক্ষুধা, ক্লান্ত শরীর নিয়ে হয়তো আজগরের চর আমার শরীর আর নিতে পারেনি। আজগর পিছে ফিরেই আমাকে ধরল। নাফিসার মাথা আজগরের বুকের কাছে। আজগর কাঁদছে আর বলছে, তুমিও কষ্টে থাক আর আমাকেও রাখো। রোজের ফোনে আজগরের কল দেখে রোজ দ্রুত রিসিভ করে। রোজ হোস্টেলে আসো। নাফিসাকে পাওয়া গেছে। রোজ যেমন অবস্থায় ছিল তেমনই দৌড় দিল। সিড বলল, রোজ হোয়াট হ্যাপেন? ড্যাড, নাফিসা বলেই 1 নিমিষে বের হয়ে গেল। সিড কিছু বুঝতে পারল না। নাফিসা গভীর ঘুমে মগ্ন। রোজ সামনে বসে আছে। কই ছিল ও জানতে পারছেন? না, ও মনে হয় খুব ক্লান্ত। ও কি কিছু খাইছে? না। রোজ নাফিসাকে কয়েকবার ডাক দিতেই উঠল ও। রোজ, আমার ক্ষুধা লাগছে রে, আমায় একটু ভাত দিবি? আজগর বলল, ভাত তোমার সামনেই। আমার ভাত তুলে খাওয়ার মতো শক্তি নেই। আজগরের দিকে তাকাতেই ও হাত ধুয়ে আমার মুখে খাবার তুলে দেয়। একমনে নাফিসার খাবার খাওয়া দেখছে রোজ। ইস, যদি ওকে ও এভাবে খাওয়াতো। আজগর রোজ বাসায় চলে আসল। রোজ কই গিয়েছিলা ওভাবে দৌড়ে? ডাইনিং রুমে সবাই ছিল। মম নাফিসাকে দেখতে গিয়েছিলাম বলেই রূপের দিকে তাকালো। রূপের ছটফট যেন বেড়ে গেল। জেসিকা বলে উঠল, ওই বেয়াদব মেয়ে এখনো বেঁচে আছে? শাট আপ জেসিকা, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ড্যাড, আমাদের কাল না বাসায় পার্টি রেখেছ, সেখানে নাফিসা এবং আজগরকে ইনভাইট করতে চাই। ওকে আমার কোনো আপত্তি নেই। তাছাড়া ওকে অনেক দিন থেকে দেখি নাই। আমার আপত্তি আছে বলে মিনা উঠে দাঁড়াল। মম, তোমার আপত্তি থাকলে আমার যায় আসে না। যদি কিছু বল তাহলে আমি অ্যাটেন্ড করব না। ড্যাড, আমার রুমে আসো, কথা আছে। ড্যাড, তুমি গিয়ে ওদের ইনভাইটেড করবে। তোমার কথা ও ফেলতে পারবে না। ও কে কে কে? ড্যাড, আমার মনে হয় রূপমকে ফিরে নিয়ে আসার পিছনে নাফিসার হাত আছে। আমারও মনে হয় তাই বলে সিট চলে গেল।
আজ টুকনির বাচ্চাটার সাথে আমি খেলা করছি। এতদিন মনে হয়নি ও এত ভালো বাচ্চা। বাচ্চাটির নাম টিটো। টুকনি এসে বলল, আম্মার আরাম দরকার, চল রে টিটো বলে ওকে নিয়ে গেল। আমি একা বসে আছি। আজগর একটু পর আসবে হয়তো। সিড নাফিসার রুমে গিয়ে ওকে চমকে দেয়। সাথে কেয়ারটেকার নাজমাও ছিল। স্যার, আপনি নাফিসারে চিনেন? হুম, খুব করে চিনি। আমি আঙ্কেলকে দেখে চমকে উঠলাম। আঙ্কেল ভ্রু নাচিয়ে বলল, কি কেমন আছো? জি ভালো। রূপম কেমন আছে? ভালো বলে আমার দিকে তাকিয়ে থাকল। আঙ্কেল কিছু বলতেন? হুম বলে আমাকে একটা কার্ড দেয়। কাল কিন্তু অবশ্যই আসবে। আমি ভীষণ অসুস্থ, যেতে পারবো না। আঙ্কেল, কোনো বাহানা শুনছি না, কাল আসতেই হবে। আচ্ছা, আজগরকে পাবো কোথায়? আপনি একটু অপেক্ষা করুন, একটু পর এসে যাবে। একটু অপেক্ষা করতেই আজগর এসে যায়। সিড আজগরকে কার্ড দিয়ে চলে যায়। যাওয়ার সময় খুব অনুরোধ করে যায়। আজগর, হুম বলো। এটা কিসের কার্ড দিয়ে গেল? খুলে দেখ। ওয়েট, আমি খুলছি বলেই ও খুলে ফেলে দেখে চুপ করে গেল। কি বললা না? আমার হাত থেকে কার্ড কেড়ে নিয়ে বলল, কাল গেলেই বুঝতে পারবা। আমি কি পরে যাব পার্টিতে? শাড়ি পরে যেও। ধ্যাতো, আমি তো শাড়ি পরতেই পারি না, আর তাছাড়া সামলাতে পারবো না। আম্মা এখানে আসতে বলবো নি, উনি সুন্দর শাড়ি পরাতে পারে। উনি কি আসবেন? অবশ্যই আসবে। তুমি কি পরবা? সেটাই ভাবছি। রোজকে জিজ্ঞাসা করলে কেমন হয়? রোজ তোমাকে খুব ভালোবাসে জান? না, জানতাম না। তোমার কাছে প্রথম শুনলাম। উফ, তুমি কিছুই জান না? ওর চুপ থাকা দেখে আর কিছু বললাম না। ও চলে গেল, বলে গেল কাল বিকেলে আন্টিকে নিয়ে আসবে নাকি। আমার শরীর খুব খারাপ, জ্বর আসবে মনে হয়। রূপ রোজের মুখে নাফিসার কথা শুনে ছটফট করছে। যদি একটু কথা বলতে পারত, কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা, কাল কি ও সত্য আসবে? আমার গায়ে জ্বর আসছে, জানি না যেতে পারবো কিনা। এর মধ্যে রোজ বার কল দিয়ে বলেছে ড্যাড কিন্তু তোকে ইনভাইট করছে, আমি করিনি। আঙ্কেল 2বার কল দিচ্ছে এই ব্যস্ততায়। কি আর করা, যেতেই হবে। দিনটা কোনো রকম কেটে গেল। আসরের নামাজের পর আন্টি এসে গেল। ওনাকে সালাম দিলাম। উনি আমার কপালে একটা চুমা খেয়ে বলল, কেমন আছো? জি ভালো আছি। আপনি? হুম ভালো বলেই একটা শাড়ি আমাকে দেখালেন, কফি কালার উপরে স্টোনের কাজ। অসাধারণ শাড়ি। আমি ব্লাউজ এবং পেটিকোট পরে আসলাম। উনি আমাকে শাড়ি পরিয়ে দিলেন, সাথে ম্যাচ করে জুয়েলারি সেট। উনি বললেন, আর কিছু দরকার নেই। তুমি প্রাকৃতিকভাবে অসম্ভব সুন্দর, তাই দরকার নেই মেকআপ করা। শুধু কাজল দিয়ে দিলেন। তারপর আয়নায় দাঁড়াতে বললেন। আয়নায় দাঁড়িয়ে চোখ ছানাবড়া হয়ে গেল। এটা কি আমি? এত সুন্দর হলাম কি করে? তুমি আগে থেকেই সুন্দর।
তুমি নিজেকে মেলে ধরনি তাই। আমি একটা হাতে পার্স নিয়ে নেমে আসলাম। অনেক মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, জানি না কি ভাবছে। গেট থেকে বের হয়েই দেখলাম আজগর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ও মাই গড, আজগর তোমাকে দারুণ লাগছে। শ্বশুর বাড়ি যাবা বলে এত সেজেছ? ও মুচকি হেসে বলল, তোমাকে দেখে মনে হয় না কারো পলক পড়বে। যা কি যে বলো না তুমি। ওকে ম্যাম, এবার যাওয়া যাক। আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। দেন ও গাড়ি স্টার্ট দিল। 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। ওয়াও, বাসটি কি সুন্দর করে সাজিয়েছে। জাস্ট অসম। দারোয়ান কার্ড দেখতে চাইল। এই রে, কার্ড তো আনতে ভুলে গেছি, এখন কি করি? আজগর ওর কার্ড বের করে দেখালো। ও ভিতরে ঢুকলে আমাকে আর ঢুকতে দিল না। আমি ওকে বললাম, তুমি একটু রোজকে ডেকে আনো প্লিজ। আজগর চলে গেল ভিতরে আর আমি দাঁড়িয়ে রইলাম। কি লজ্জা, কি লজ্জা। বাসার পুরনো দারোয়ান নরেন্দ্র কাকা এসে বলল, আরে নাফিসা দিদি, মনি যে, দাঁড়িয়ে আছেন কেন? কাকা কার্ড আনতে ভুলে গেছি তাই ভিতরে ঢুকতে দিচ্ছেন। আমি দেখছি দিদি বলে গার্ডের সাথে কথা বলল এবং আমি ভিতরে ঢুকলাম। যাক বাবা, এত এলাহি কাণ্ড। কারখানা দেখছি, কাউকে চিনি না। অনেকে আমার দিকে তাকিয়ে আছে, সেদিকে পাত্তা না দিয়ে আমি এক জায়গায় গিয়ে বসে পড়লাম। আজগর গেটের কাছে এসে দেখে নাফিসা নেই। গার্ডকে বলতেই বলল, ঢুকে গেছে অনেক আগে। এখন এই এতগুলো মানুষের মাঝে খোঁজাও দায়। প্রায় 1000 মানুষের উপর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। মানুষও নেহাত কম না। রোজ তো আজ আজগরকে দেখে ফিদা হয়ে গেছে। এই আপনাকে তো দারুণ লাগছে। TNX আমাকে কেমন লাগছে? নাইস বলেই এদিক ওদিক কিছু খুঁজছে। কি খুঁজছেন ওভাবে? নাফিসাকে। ওকে দেখছি না। আসুন আমরা দুইজন মিলে ওকে খুঁজি। সবাই পার্টি ড্রেস পরে আসছে আর আমি খোলা চুলে শাড়ি পরে আছি। রাত 9টা থেকে পার্টি পুরো দমে শুরু হয়ে গেল। কই থেকে যেন রূপম দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। এই সেস, তোমাকে দারুণ লাগছে। আমি যদি বড় হতাম তাহলে তোমায় বিয়ে করে নিতাম। তাই রূপম, রূপ কোথায় আছে জানো? ভাইয়া, ওইদিকে চলো আমার সাথে। আমি শাড়ি সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। কিছু দূর যেতেই দেখি মেঘলা আকাশ। তুহিন, শুভ্র সহ অনেকে দাঁড়িয়ে আছে। আমাদের ক্লাসের অনেকে আসছে। ওয়াও, সো বিউটিফুল মাই লেডি। তোমাকে দারুণ লাগছে নাফিসা। আজ কিন্তু আমার সাথে নাচ করতে হবে। তোমার কি রাজি? না বলে চলে এলাম। রূপম কই গেল খুঁজে পাচ্ছি না। এই রে, এখন কোথায় খুঁজি ওকে? এমন সময় রূপ আমাকে একটান দিয়ে ঝোপের আড়ালে নিয়ে গেল। শাড়ি যখন সামলাতেই পার না, তাহলে শাড়ি কেন পরছ? আপনাকে দেখানোর জন্য হইছে। ছাড়ুন, আমাকে আপনার সাথে কথা বলার আমার একদম রুচি নাই। কেন? আই হিট ইউ বলে চলে আসলাম। আমি দাঁড়িয়ে আছি। পিছন থেকে
কাইফ স্যার এসে বলল, নাফিসা, তোমায় খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস স্যার, আপনাকেও দারুণ লাগছে। এমন সময় মাইক্রোফোনে মিনা আন্টি বলে উঠল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শুভ সন্ধ্যা। এই মহেন্দ্র ক্ষণে আপনাদের এই মহামিলনে রূপ আর জেসিকার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এখনই শুরু হবে। কথাটি শোনার পর থেকে আমার হাত পা কেঁপে যাচ্ছে। এটা আমি কি শুনলাম? এটার জন্য আমি এখানে এসেছি? আমি সোজা বারের কাছে বসলাম। চোখের পানি বাঁধ মানছে না। রূপ আর জেসিকা আংটি বদল করে ফেলল। আমার পিছনে কাইফ স্যার এসে বসল। স্যার, ওগুলো খেলে কি কষ্ট দূর হয় বলে একটা ওয়াইনের বোতলের দিকে দেখিয়ে দিলাম। ছি নাফিসা, তুমি এগুলো কেন খাবা? বল। ওয়েট, আমি আসছি। মেঘলা আমার কাছে এসে বলল, কিরে, তোর পাখি অন্য খাঁচায় যে উড়ে গেল। আমি এবার আর দেরি না করে ওখানে গিয়ে বললাম, ব্রাদার, একটা পেগ বানিয়ে দেন তো। শাম্পিং, ওয়াইন, টাকলি, অফিসার চয়েস ব্লু সবার 2টা করে পেগ বানাবেন। ম্যাম, আপনার স্যুট করবে না। আমি যা বলেছি তাই করুন। ওরা বানিয়ে দিচ্ছে আর আমি গিলছি। কয়টা যে গিললাম মনে নেই। কেউ একজন এসে ওদের ধমক দিল, অহ, এটা তো কাইফ স্যার। কাইফ নাফিসাকে বসিয়ে দিল। এই মেয়ে, তোমার সাহস হয় কি করে এগুলো খাওয়া? স্যার, আপনি কাউকে ভালোবেসেছেন? কাইফ চুপ করে গেল। বেসেছি, এবং খুব বেশি। সে যদি আপনার সামনে অন্য কারো সাথে হাত ধরে চলে যায় তাহলে কেমন লাগবে? খুব কষ্ট। স্যার, আমি খুব কষ্ট পাচ্ছি। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে স্যার বলে ফুফিয়ে কেঁদে উঠলাম। স্যার, চলেন আমরা ডান্স করি। আপনি আমাকে সামলাতে পারবেন না। কাইফ যেন এটাই চাইছিল, তাই দেরি না করে ওকে নিয়ে হাঁটা দিল। তুমকো পায়া হেতো যেছে খোয়াহু, কেহানা চাও ভি তো তুমছে কিয়া কাহু, কিছি যাবাভি গোলাপ জি ভি নেহি, কি তুমছে কিয়া তুমি বাতা ছাকো শিরোনামে হিন্দি সং চলছিল। নাফিসাকে নিয়ে ডান্স করছে। আজ যেন কাইফের স্বপ্ন পূরণ হতে চলছে। আজগর এই অবস্থায় দেখে বেশ রেগে যায়। শুধু আজগর না, রূপও ওকে এই অবস্থায় দেখে খেপে যায়। স্যার, আমার ভালো লাগছে না, ছাড়ুন আমায় বলে চলে আসলাম। মাথা খুব ঘুরছে, মনে হয় খুব নিশা ধরে গেছে। আমি কাছে একটা চেয়ার দেখে ওখানেই বসে পড়ি। নাফিসা, ওয়েট, আমি পানি আনছি। এখান থেকে একদম নড়বে না। ওকে স্যার। আমাকে কেউ টেনে নিয়ে গেল কোনো দিকে যেন। আমি বুঝতেই পারছিলাম না। ভালো করে চেয়ে দেখি রূপ। রূপ, ছাড় বলছি আমায়। একদম আমায় ছোবে না। রূপ নাফিসাকে একদম বাহিরে আনল। এই, তুমি ড্রিঙ্ক কেন করছো? ওর কথা শুনে খেকিয়ে উঠে বলি, বেশ করেছি, আরও করব এবং ভবিষ্যতেও করব। তুমি কাইফের সাথে নাচ করছিলে কেন? কয়জন লাগে তোমার? কেন তোমার হিংসা হয়? তুমিও কর। লেটস এনজয় অ্যান্ড এনজয় ইয়াহু। রূপ ঠাস করে একটা চর বসিয়ে দিল আমাকে। আমি একটু হেসে বললাম, রূপ, জানো এই সাত
মাসে তুমি আমায় 18টি চড় মেরেছ। এটা দিয়ে 19টি হবে। আমি রূপকে জড়িয়ে ফুঁফিয়ে কেঁদে উঠলাম। রূপ, আমাকে ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে হয় আমি মরে যাব, না হয় পাগল হয়ে যাব। আমার খুব কষ্ট হয় রূপ। তুমি তো এরকম ছিলা না। আমার থেকেও তুমি আমায় বেশি ভালোবাসতে, তাহলে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ রূপ? আমি তোমার বিয়ে করা বউ, তুমি কেন বুঝতে পারছো না? আই লাভ ইউ রূপ। I really love you, I need you, I all time miss you। রূপ বলে ওকে পাগলের মতো কেস করতে লাগলাম। রূপ মনে হয় আর নিজেকে ধরে রাখতে পারল না। নাফিসাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে ওর ঠোঁট দুইটো নিজের ঠোঁট দিয়ে গ্রাস করে ফেলল। স্মৃতি মুছে গেলেও কারো ভালোবাসার অভ্যাস বদলে যায় না, যেটা রূপের সাথেও হয়েছে। আজগর খুঁজতে খুঁজতে ওদের কাছে দাঁড়িয়ে যায়, পিছনে রোজও দাঁড়ায়। একজোড়া কপত কপতি একে অপরকে আলিঙ্গন করছে। হঠাৎ রূপ ছেড়ে দিয়ে পিছে তাকায়। ওদের দুইজনকে দেখে চুপ হয়ে যায়। আজগর, ওকে হোস্টেলে দিয়ে আসো, আমি ফোন করে বলে দিব। কোনো সমস্যা হবে না। আজগর এসে নাফিসাকে ধরে। রূপ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আমি চিৎকার দিয়ে বলে উঠি, রূপ, আমি একবারে তোমার কাছে আসব। শুধু সময়ের অপেক্ষা। তুমি শুধু আমার যে আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিবে, তার বিনাশ আমি নিজে করব। কথাটা মনে রেখ। আর কিছু বলতে পারিনি। রূপ বাসায় ঢুকে পড়ল। বাহিরে পার্টি চলছেই। মিনা এসে ছেলেকে বলল, রূপ এখানে কেন? মম, শরীর খারাপ লাগছে, আমি একটু ঘুমাবো। ওকে কে মাই সান। মিনা চলে গেল। রূপ ভাবছে কি হতে কি হয়ে গেল ওর। গায়ে তো জ্বর ছিল খুব। আজগর ওকে নিয়ে আসে রুমে। আজগর, তুমি যাও এখন, আমি ঘুমাবো। তোমার শরীর খারাপ, আমি না হয় আজ এখানে থাকি। না বলছি না, চলে যাও, কাল এসো। আবার বলে ওকে আর কথা বলার সুযোগ দিলাম না। আজগর চলে গেলে রূপকে কল দিলাম। রূপ কল রিসিভ করতেই আমি ওকে গভীর ভাবে একটি কেস করলাম। রূপ, আমি কাল আসছি তোমার কাছে, একবারে থাকার জন্য। আমাদের বেড ভালোভাবে গুছিয়ে রাখবা। দেখো, আমি কিন্তু অপরিষ্কার একদম পছন্দ করি না। আরও অনেক কথা বললাম। রূপ, তুমি কাঁদছ। আল্লাহ, কেন কাঁদছ? আমি তো আসছি তোমার কাছে। চিন্তা করছো কেন? আমার জন্য নিজে পছন্দ করে কয়েকটা ড্রেস কিনে রাখবা। আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছি, তাই নতুন সব কিছু। রূপ সত্যই কাঁদছে নিঃশব্দে, কিন্তু ও কিভাবে বুঝল? নাফিসা। রূপ বুঝল ও ঘুমিয়ে পড়েছে, তাই কল কেটে দিল। সকালবেলা উঠে ওই জ্বর শরীর নিয়েই আমি নাজমা আন্টির কাছে গেলাম। তাকে বললাম আমি হোস্টেল ছেড়ে দিব। উনি অবাক হয়ে বলল, কেন মা? অনেকে ছিট পায় না, আর তুমি ছেড়ে দিচ্ছ? হ্যাঁ আন্টি, আপনি সবকিছু একটু দেখুন না। রুমে এসে সমটাকে ডাকলাম। ওদের সবার কাছে বিদায় নিয়ে চলে আসলাম।
খুব সকালে কেউ একজন রূপদের বাসায় হাজির। মিনা দৌড়ে এসে বলে, ফাদার, আপনি? কি সৌভাগ্য আমাদের আপনার। পদধূলি আমাদের বাসায় পড়ল। এই সে ফাদার যার কাছে নাফিসা গিয়েছিল। বাসার সবাইকে ডাকো, সবার সাথে কথা আছে। মিনা খুব খুশি হয়ে সবাইকে ডাকে। সবাই তো এসে সেই মহা খুশি। রূপের কি বিয়ে হইছে? সবাই অবাক হয়ে বলল, না তো। হয়েছে তোমাদের সকলের অজান্তে। আর সেটা রূপ নিজে করেছে, জোর করে। জেসিকা চমকে ওঠে বলে, ফাদার, আপনি এসব কি বলছেন? আমি কখনো ভুল বলবো না, সেটা তোমরা ভালো করেই জান। কে সেই মেয়ে ফাদার? আমি যেন এই আশায় ছিলাম। ওদের সামনে বের হয়ে আসলাম, ওরা সবাই আমাকে দেখে চুপ হয়ে যায়। রূপ যে এমন আমার সাথে করতে পারে সেটা ওদের অবিশ্বাস করার কিছু ঘটনাই নয়। ফাদার বলল, ওর অসম্মান যেন না হয়। ও রূপের বিবাহিত স্ত্রী। মিনা, আমি চাই না তুমি তোমার ছেলের কাছে খারাপ হও, তাই সাবধান। এই বলে ফাদার আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন এবং ভ্যানিশ হয়ে চলে গেলেন। আমাকে দেখে রোজের সেই খুশি শুধু মিনা এবং জেসিকার দিকে তাকালে মনে হচ্ছে ওদের মুখ দিয়ে বিষ পড়ে যাচ্ছে। আমি ওই দিকে না তাকিয়ে সোজা রূপের কাছে গিয়ে বললাম, বাহিরে আমার লাগেজ আছে, সেটা নিয়ে রুমে আসুন জলদি। রূপের সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। তাহলে ও রাতে যা কিছু নেশার ঘোরে বলেছিল সব ঠিক। রূপ কাজের লোককে ইশারা করল লাগেজ রুমে পৌঁছে দিতে। লাগেজ যখন রুমে দিতে গেল, লোকটিকে তখন বললাম, আপনাদের রূপ স্যারকে রুমে আসতে বলেন। আমার শরীর খুব খারাপ। মিনা রূপের সাথে কথা বলছে, খুব রেগে আছে। স্যার, ম্যাম আপনাকে ডাকছে। ওনার শরীর খুব খারাপ। রূপ কিছু না বলে রুমে উঠে আসল। আমার শরীর খুবই খারাপ লাগছিল। মনে হয় হুহু করে জ্বর বেড়েই যাচ্ছে। রূপ রুমে এসে বলল, আমি তোমাকে কবে বিয়ে করেছি? এই নাটকটি না করলেই কি ছিল না? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে আজগরকে কল দিলাম। HLW আজগর, আমি রোজদের বাসায় শিফট করেছি। তুমি আর হোস্টেলে যেও না বলে কল কেটে দিলাম। ওই ছেলেটি তোমার কে হয়? জানের জিগারের দোস্ত বলতে পারেন। আমি ওকে ছাড়া থাকতে পারলেও ও আমাকে ছেড়ে থাকতে পারবে না। হোয়াট? ইয়েস, মাই ছোয়ামি। এভাবে কথা বলছো কেন? ভাষার তো একটা রুচি আছে। ওরে আমার ভাষা বিশারদ স্বামী। আপনের মতো 58 ভাষা আমার জানা নেই। তুমি কেমন করে জানলা আমি 58 ভাষা জানি? আবার জিগাই। আমি অন্যের বিষয় সব জানি স্বামী। উফ, কি বিশ্রী ভাষা। আমার ড্রেস লাগবে, মানে পরার মতো সুতি শাড়ি লাগবে। আমি ঘুমালাম। ঘুম থেকে উঠেই যেন দেখতে পাই সেগুলো বলে শুয়ে পড়লাম। রূপ ভেবে পায় না এত ঝগড়া করার এনার্জি পায় কোথা থেকে। নিচে জেসিকা চিৎকার করে বলছে, ও কানাডা থেকে আসার সময় আপনাকে বারবার বলেছিলাম রূপকে
এখানে না নিয়ে আসতে। কিন্তু আপনি কি করলেন? এত বড় সর্বনাশ করতে নিয়ে এলেন। কাল যার এঙ্গেজমেন্ট হলো আর আজ এগুলো শুনতে হচ্ছে। আমারও তো একটা সম্মান আছে। রূপ কই যাও? কাজ আছে মম বলে রোজকে ডেকে ওর সাথে নিয়ে গেল। রূপ রোজকে একটা শপিং মলে নিয়ে গেল এবং বলল 40টা শাড়ি চুজ করতে। কেন তুই কর, আমি শুধু দেখে দিচ্ছি। দোকানদার বলল স্যার জাকাত দিবেন? জাকাতের কাপড় ওদিকে পাওয়া। শাট আপ, নিজের বউকে দিব বুঝলে। তাই বলে এত শাড়ি? সে নারী না, দেবী। আরে ভাই বোঝেন না, নতুন বউ বলে কথা বলেই রোজ হাসল। শোন, আপাতত 10টি সুতির ভালো দেখে শাড়ি নে। রূপ বাধ্য হয়ে নিজেই পছন্দ করল। এ মা ভাইয়া, তোর চুজ এত খারাপ। রূপ বাসায় এসে ওর রুমে গেল। মেয়েটা ঘুমাচ্ছে। এত অপরূপ মায়াবী মেয়ে জাস্ট কলিজাতে এসে ধাক্কা দেয়। রূপ রেডি হয়ে ভার্সিটিতে যায়। যাওয়ার আগে নাফিসার শরীর বন্ধ করে দেয় যাতে কোনো খারাপ কিছু ওকে না উঠে পারে। কারণ জেসিকা বা মম কাউকে ভরসা নেই। রোজ ও গেল ওর সাথে ভার্সিটি তে। নাফিসা ছাড়া ক্লাসগুলো একদম পানসে লাগছে। কখন যে বাসায় যেতে পারব। আজগরের সামনে রোজ দাঁড়িয়ে আছে। কি বলার জন্য ডেকেছেন? নাফিসা, আমাদের বাসায় জানেন? হুম, আপনাকে কিছু বলার জন্য ডেকেছি। বলে ফেলুন। আপনি এত কঠোর কেন? আপনি কি কিছু বোঝেন না? কি বুঝব? আই লাভ ইউ। কিছু বলবেন না। এবার রোজ রেগে যায়। আপনার সমস্যা কি? হুম বলে পিছন দিক থেকে আজগরকে জড়িয়ে ধরে। তবুও আজগর চুপ, কিছুই বলছে না। আপনি কিছু বলবেন না? আপনি জানেন না আমাদের বিয়ে অসম্ভব। আমরা অন্য ধর্মের, তার উপর আমাদের শত্রুতা আছে আপনাদের সাথে। আমি কিছু শুনতে চাই না। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব, আর যেভাবে রাখবেন সেভাবেই থাকব। আমি চাই নাফিসার মতো আমাকেও আপনি কেয়ার করুন। ও আমার দায়িত্ব, তাই ওকে ওভাবে রাখতে হয় বলে আজগর চলে যেতে লাগল। আপনি শুনবেন না আমার কথা? নিজেকে পরিবর্তন করুন। আমাদের মিলন সম্ভব না। ওকে বাই বলে রোজ রূপার ছুরি দিয়ে হাত কেটে ফেলল। গলগল করে রক্ত পড়েই যাচ্ছে। আজগর থেমে যায় এবং এক নিমিষে এসে রোজকে ধরে ফেলে। পাগল হয়ে গেছো? আপনি আমাকে পাগল করে দিছেন। একটা মসজিদ থেকে রোজ আর আজগর বের হয়। ওরা আজ বিবাহিত। মেয়েদের ছলনা বোঝা বড় দায়। রোজ বলল, আমি সারা জীবন আপনাকে পাশে চাই। আজগর ওর কপালে কিস করে। আজ যে ওদের আনন্দের দিন। রূপ ভার্সিটি থেকে বাসায় আসে বিকেল 4টার সময়। রুমে ঢুকে দেখে নাফিসা ওভাবেই শুয়ে আছে। এই মেয়ে এত ঘুমায় কেন? ফ্রেশ হয়ে এসে নাফিসাকে ডাক দেয়, কিন্তু ও অচেতন। গায়ে হাত দিয়ে দেখে ভীষণ জ্বর। তার মানে ও জ্বরে পড়েছিল। চিৎকার করে বাসার কাজের লোকদের ডেকে বলল, ও যে খাবার খায়নি। তোমরা কি ওকে একবারও ডাকেছ? স্যার, ম্যাম নিষেধ করে গেছে। শাট আপ, যাও খাবার রেডি করে নিয়ে
এসো। রূপ কয়েকবার মায়াবিদ্যা দিয়ে জ্বর ভালো করার চেষ্টা করল, কিন্তু শরীরের তাপমাত্রা কমানো যাচ্ছে না। নাফিসা, ওঠো জলদি। ওম্মম, আমার শরীর ভালো লাগছে না। স্যার, স্বামীকে বাসায় স্যার কেন বলছে সেটাই মাথায় ঢুকছে না। ও আমাকে তুলে নিয়ে ওয়াশরুমে রেখে বলে, ফ্রেশ হয়ে নাও জলদি। আমি কোনো কথা না বলে ফ্রেশ হয়ে বের হয়ে দেখলাম ও খাবার মাখছে। ভাত বলি ওর কাছে এসে বসে পড়লাম। খুব ক্ষুধা লেগেছে, কতদিন ভাত খাই না। রূপ ভ্রু কুচকে বলল, কতদিন খাও না মানে? আমি চুপ করে থাকলাম। তারপর ও কাছে গিয়ে মুখ হা করে ইশারা করলাম। ও আমাকে খাইয়ে দিচ্ছে। আমি বলছি, এটা দেন, আর একটু বেশি করে ভাত নেন। মানে ওকে ঝালানো নিয়ে কথা। ও একমনে খাওয়াই দিচ্ছে। খাবার শেষ হলে ও সার্ভেন্টকে ডাকল এবং ওরা সব নিয়ে গেল। রূপ আমাকে বসে রাখিয়ে আলমারি থেকে শপিং ব্যাগগুলো এনে আমাকে শাড়িগুলো দেখালো। ওয়াও, এগুলো আমার? হুম। পছন্দ হয়েছে? খুব হয়েছে বলে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এক একটা গায়ের উপর ধরে দেখছি। আমার বরের দেওয়া গিফট পছন্দ হবে না মানে? দৌড়াবে। রূপ নাফিসার পাগলামোগুলো দেখছে আর হাসছে। রূপ ল্যাপটপ নিয়ে কাজ করছে, আমি শাড়ি পরতে পারছি না। রূপ, শাড়ি পরিয়ে দিবা একটু? ল্যাপটপের দিকে তাকিয়েই বলল শ্রী, আমি শাড়ি পরাতে পারি না। ইউটিউব দেখে পরিয়ে দাও না। তুমি নিজে দেখে পরিয়ে নাও। আমি জাস্ট পেটিকোট আর ব্লাউজ পরে ওর সামনে দাঁড়িয়ে বললাম, না তুমি এখনই পরিয়ে দিবা মানে এখনই? রূপ আমার দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল। নাফিসা, তোমার লজ্জা লাগে না এভাবে আমার সামনে এসে দাঁড়িয়েছ কেন? এখানে ওই জেসিকা থাকলে বুঝি খুশি হতে? জাস্ট শাট আপ। তোমার মুখে দেখছি কিছু আটকায় না। পরিয়ে দিবেন না? সব খুলে আপনার সামনে বসে থাকব। রূপ আর কোনো উপায় না পেয়ে ইউটিউব থেকে দেখে শাড়ি পরিয়ে দিল। বুঝছি না ও বারবার আমার শরীর থেকে স্মেল নিচ্ছিল কেন। শাড়ি পরা কমপ্লিট করে আমার দিকে তাকালো, তারপর হঠাৎ করে চুলটা খুলে দিল। কি রোমান্টিক জাগছে পতিদেবের বুঝি। ও কিছু না বলে আবার ওর কাজে মন বসিয়ে দিল। আমি ওকে বিরক্ত না করে নিচে নেমে আসলাম। বিকেল হয়ে গেছে। আমি বাগানে গেলাম। সেখান থেকে পেয়ারা গাছ থেকে পেয়ারা নামাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। এমন সময় জেসিকা আমার কাছে এসে বলল, খুব শখ না রূপের ওয়াইফ হওয়ার? শখ না, আমি ওর লিগাল ওয়াইফ। ও আমার গলা চেপে ধরে বলল, আজ তোমার ওর ওয়াইফ হওয়ার শখ মিটিয়ে দিচ্ছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। রূপ এসে এক ঝটকায় জেসিকাকে ফেলে দেয়। আমার কাশতে কাশতে অবস্থা শেষ। তুমি ওর জন্য আমার গায়ে হাত তুলছ? রূপ, প্রয়োজনে আবার উঠাব। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়া? ওর আশপাশ আসার চেষ্টা করবা না। যাও এখান থেকে এক্ষুনি। আর তুমি এখানে কেন আসছ? একদম রুম
থেকে আমার অনুমতি ছাড়া বের হবা না। আমি পেয়ারা খাবো, তাই নিতে এসেছি। ও গিয়ে কয়েকটা পেয়ারা নামিয়ে এনে আমাকে হাত ধরে টেনে নিয়ে বাসায় আসল। আমি পেয়ারা কাটছি আর ও দাঁড়িয়ে আছে মেখে নিয়ে বাটি হাতে নিতেই ও আমাকে নিয়ে উপরে চলে আসল। আমি মজা করে খাচ্ছি আর ও তাকিয়ে আছে। খাবেন না? তাহলে ওভাবে তাকিয়ে আছেন কি এর লাই? পেট খারাপ হবে তো। রূপ বুঝে উঠতে পারে না ও এমন কেন। সন্ধ্যায় সবার সাথে আড্ডা দিলাম। জীবন কত সুন্দর। রাতে আমার খুব পেট ব্যথা করছিল। আমি শুয়ে আছি। ও রুমে এসে বলল, তুমি কি ঠিক আছো? পেট ব্যথা করছে মনে হয়, পেয়ারা খেয়ে সমস্যা হইছে বলে কেঁদে উঠলাম। কেন ঝাল বেশি খাবা না? এত ঝাল মানুষ খায়? আমি ঠোঁট ফুলিয়ে পাশ ফিরে থাকলাম। পেট প্রচুর ব্যথা করছে। ও চলে গেল। শয়তান, খাটাস, হিটলার, চেঙ্গিস খান, বান্দর। বউ ব্যথার কষ্ট পায় আর উনার মনে একটুও কষ্ট নাই। আরও কয়েকটা গালি দাও এইটুকুতে। আর মন ভরে না তোমার তো? আবার সব বুঝে ফেলে আমার কাছে এসে আমার পেট থেকে শাড়ি তুলে পেট উন্মুক্ত করে ফেলল। এই সময় আপনার ভীমরতি শুরু হল। হুম বলে আইস প্যাক আমার পেটের উপর ঘষতে লাগল। বেশ আরাম লাগছিল বলে চোখ বন্ধ করে রইলাম। ও এবার ওর হাত আমার পেটে ছুঁয়ে দিল। আমার শরীর পুরো কেঁপে উঠল। ও চট করে উঠে দূরে সরে গেল। আমি উঠে ওর কাছে গিয়ে বললাম, আমার ছোট একটা রূপ চাই, দিবেন আমায়? ও রুম থেকে বের হয়ে গেল। আমি হতাশ গলায় বসে পড়লাম। জানি সম্ভব না। রোজ আমায় এসে বলল, কি রে, কি করিস? কিছু না রে। কিছু বলবি? হুম, আজ আমরা বিয়ে করছি। কি? কারে বিয়ে করেছিস? আজগর কে? আমার নাম এখন রোজ ইসলাম। বাহ, দুই ভাইবোনের দেখছি একই অবস্থা। ভাইয়াও বলে আমার দিকে তাকালো। এই চুপ চুপ, কেউ শুনে ফেলবে। এই তোরা বাসর করেছিস? যা ফাজিল মেয়ে কোথাকার বলে রোজ উঠে পড়ল। সেটা কি আর বাকি থাকে বলে রোজ চলে গেল। আমি তো অবাক, কি করে এই কাজ সম্ভব করল। যাক, বেশ মনে মনে খুশি হলাম। রাতে রূপ রুমে আসল। আমি শুয়ে আছি। ও নিচে গিয়ে শুয়ে পড়ল। আমি শুধু দেখলাম। বেশ খানিকটা পর আমার মনে হলো ও ঘুমিয়ে পড়েছে দেখে খাট থেকে নেমে চুপচাপ ওর কম্বলের মধ্য ঢুকে পড়লাম। নাফিসা, এখানে কেন আসছো? এই রে, উনি তো জেগে আছে। এখন তো মনে হয় চর খেতে হবে। আমি এবার জড়িয়ে ধরলাম ওকে শক্ত করে। আমি কি বললাম শুনতে পাওনি? না, আমি কি পরপুরুষের কাছে আছি নাকি যে আমায় উঠে যেতে হবে? পাগলামি করো না। আমার কাছে থাকা তোমার রিক্স না। আমি যাব না বলে ওকে কেস করলাম। আমি কাউকে আমাদের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি চট করে গিয়ে হাত চেপে ধরলাম। মিনা চমকে উঠল, সাথে জেসিকাও।
আমি চিল্লায় আঙ্কেলকে ডাকলাম। সবাই এসে হাজির। আরও কয়েকজন। ওদের আত্মীয় ছিল, ওরাও আসল। বাবা কোনো দিন দেখেছেন ছেলে আর ছেলের বউ রোমান্টিক অবস্থায় আছে, আর তার মা এভাবে লুকিয়ে চুরি করে দেখবে। রূপের মায়ের আর জেসিকার চেহারা দেখার মতো। ওরা লজ্জায় মাথা নিচু করে আছে। এবার সামলাও ঠেলা। আমি অ্যাটম বোম ফাটিয়ে রুমে আসলাম। রূপ নিজেও লজ্জা পাইছে ওর মায়ের কাণ্ড দেখে। মধ্যরাত। রূপ রুম থেকে বেরিয়ে গেল। আমি শুধু দেখলাম। এরপর আমিও পিছন পিছন হাঁটা শুরু করে দিলাম। ওকে আর খুঁজে পেলাম না। অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। আমি ওকে খুঁজেই চলছি। হঠাৎ উলফের ডাক শুনলাম। আমি ভয় পেয়ে গেলাম, কারণ রূপদের উলফ জম। আমি দৌড়াতে লাগলাম ওই দিকে। যা ভেবেছিলাম তাই হলো, রূপকে ঘিরে অনেক উলফ চিৎকার করছে। মনে হয় রূপ ওদের শিকার। আমি দৌড়ে রূপের কাছে গেলাম। ও আমাকে দেখে বলল, তুমি এখানে কেন? আমি কিছু না বলে ওকে জড়িয়ে ধরলাম। ও ওর নিজের রূপে চলে এলো। সঙ্গে সঙ্গে ওর ডানা মেলে ধরল। ও মায়া দিয়ে চারদিকে সার্কেল তৈরি করে ফেলল, কিন্তু মনে হয় না সেটা বেশিক্ষণ টিকবে। ওরা বারবার সার্কেলের ভিতর লাফিয়ে পড়ছে আর কেমন জানি করছে। আমি মনে করলাম আমারও তো শক্তি আছে, আমি সেটা ব্যবহার করতে পারি বলে একটা সাউন্ড করলাম। ওরা চারদিকে ছিটকে পড়ল। আমার পিছন থেকে সাদা একটা বিশাল উলফ বের হয়ে আসল। ওরা ওটাকে দেখে চুপ হয়ে গেল। রূপ এই সুযোগে আমাকে নিয়ে বের হয়ে এলো। আমরা রুমে আসলাম। রূপ আমায় একটা থাপ্পড় দিয়ে বলল, সব সময় পাগলামি কেন কর হুম? ও ওর ডানা দুটো বের করে এবং বলে, দেখ আমার চেহারা। ওর সূক্ষ্ম দাঁত দুটি বেরিয়ে এসেছে। আমি বললাম, 20 চর পুরো করলেন তো? বলে ওর কাছে গিয়ে ওর পাখায় হাত দিয়ে পালক গুনতে লাগলাম। এ বাব্বা, আপনি গোসল করেন না? এগুলো ভালো করে সুইমিং পুলে গিয়ে ধুবেন। আর দাঁত বলে ওখানে নখ দিয়ে ঠোকা দিলাম। বাহ, বেশ মজবুত তো। ও আমার কথা শুনে জাস্ট হতবাক। আপনি কি? সেটা আমি আগেই জানি। ভালোবাসতে কোনো কারণ লাগে না বলে জড়িয়ে ধরলাম। আমাদের দিনগুলো খুব চমৎকার যাচ্ছে এভাবেই। জানি রূপ আমার প্রতি পুরোই আসক্ত। যেদিন আমার 25 বছর পূর্ণ হবে সেদিন সকাল থেকেই আমার শরীর জ্বলছিল। আজগর সোজা আমার রুমে আসে এবং আমাকে ওই অবস্থায় কোলে তুলে নিয়ে নিচে নামতে থাকে। রোজ ও ওর পিছে পিছে চলে আসে। আমি বুঝতে পারছিলাম না আমার এত কষ্ট হচ্ছিল কেন। আজগর যখন নাফিসাকে নিয়ে বের হয় বাসা থেকে, তখন কাইফ এসে পথ আটকায়। ওকে আমায় দিয়ে দে। রোজ কাইফকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জীবন থাকতে কখনো না। তাই বলে কাইফ হুঙ্কার দিল। আজ সেই দিন যার জন্য আমি অপেক্ষা করে আছি। কাইফ আজগরকে আঘাত করে আর আমি সহ আজগর পড়ে যাই। আমার কথা বলার মতো কোনো অবস্থায় নেই। 50 জন জিন এসে আজগর আর রোজকে
ধরে ফেলে। আমি বলেছিলাম আমার পথে বাধা হয়ে দাঁড়াবি না বলেই আজগরকে আঘাত করে। কাপুরুষ কোথাকার এত সাঙ্গপাঙ্গ নিয়ে কেন ঘুরিস? আমি ওদের ওই অবস্থা দেখে শুকরা জিনকে ডাকা মায় হাজির। সাহায্য করুন দাদু ওদের। আমায় নিয়ে চিন্তা করবেন না। আমার স্বামী আগেই এই দিনের প্রস্তুতি করে রেখে গেছেন বলেই আমি মন্ত্র পড়তে শুরু করলাম। আমি ভ্যানিশ হয়ে রূপের মায়ার জগতে ঢুকে গেলাম। আপনারা যার জন্য লড়ছেন সে তো নেই বলে শুকরা জিন খিক খিক করে হেসে অদৃশ্য হয়ে গেল। আমি ওই অবস্থায় নিজের হাত কেটে ফেলি যাতে সংকেত রূপের কাছে পৌঁছে যায়। রূপ সাথে সাথে হাজির হয়ে গেল। তুমি এটার ঠিকানা কই পাইলা? এই দিনের জন্য আমরা দুইজনেই অপেক্ষায় ছিলাম। তুমি ভুলে গেছ রূপ। রূপ এসে আমার হাত ধরে ফেলে আর আমি যন্ত্রণায় ছটফট করতে থাকি। আমার শরীর মোমের মতো গলতে থাকে। দীর্ঘ 6 ঘন্টা অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমার পুরো শরীরে কোনো পোশাক নেই। শরীর খুব হালকা লাগছে। রূপ পাশ ফিরে অন্যদিকে চেয়ে আছে। আমি বললাম, রূপ তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? তোমার শরীরে কোনো পোশাক নেই তাই। আমার এতে কোনো ভ্রুক্ষেপ নেই। আমাকে দেখবে না আমার নতুন চেহারায়? না। রূপ কেন দেখতে চাও না আমায়? আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি সত্য, মম মিথ্যা বলেছে আমায়। আমি রূপকে জড়িয়ে ধরে বললাম, তোমার সব মনে পড়েছে রূপ? ও বলল, না নাফিসা, আমার কিছু মনে পড়ছে না। আমি ওর হাতটি ধরে বললাম, আমার দিকে তাকাও। ও আমার দিকে তাকিয়ে চমকে গেল আর পিছে চলে গেল। আমার খুব কষ্ট লাগলো ও আমার সাথে এরকম করল। তুমি শ্বেতপরী? বিস্ময়ের সাথে বলল। আমি জানি না নাফিসা, তুমি শ্বেতপরী। তুমি কি জিনিস সেটা তুমি নিজেও জানো না। আদৌ কি সত্যি আমি তোমার হাজব্যান্ড? কেন সন্দেহ হয়? নাফিসা, জলদি পোশাক পরে নাও, আমাদের যেতে হবে। না, আমি এভাবেই থাকব। তুমি তোমার স্ত্রীকে চিনতে পারছো না। এখানে অন্য কেউ থাকলে কি তোমার ভালো লাগতো? তুমি আবার একই কথা বলছো। রূপ, আমি ক্লান্ত এক কথা বলতে বলতে। আমি পাগল হয়ে যাব। আমার আর বাঁচার আশা নেই। আমি রূপকে গিয়ে জড়িয়ে ধরি। একজন রূপবতী স্ত্রীর কাছ থেকে স্বামী কতক্ষণ দূরে থাকবে, তাও এই অবস্থায়? আমি নিজেই রূপের ঠোঁট গ্রাস করে নেয় আমার ঠোঁট দিয়ে। ইয়েস রূপ ঝাঁপিয়ে পড়ে নাফিসার উপর যা। নাফিসা চায় বিয়ের দীর্ঘ 8 মাস পরে তাদের এই স্বপ্নের মিলন। কাইফ, ক্যাথরিন, মিনা, জেসিকা সহ আরও অনেক জিন সমবত হয়েছে, কারণ তারা জেনে গেছে নাফিসা একজন অলৌকিকধারী ক্ষমতা সম্পন্ন পরী। কিন্তু ও ডানা ছাড়া একটা পরী, তাই ওকে শেষ করা সম্ভব। অনেক মিটিং করে ডিসিশন নেওয়া হলো, যেহেতু রূপ ওর সবথেকে দুর্বল জায়গা, তাই ওকেই টোপ হিসেবে ব্যবহার করবে।
মিনা বলল আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তুমি নিশ্চিন্তে থাক মিনা। নাফিসা আমাকে ছেড়ে যাবা না তো? চলে যাওয়ার হলে অনেক আগেই চলে যেতাম। চলে যাওয়ার জন্য হাত ধরিনি বলে দীর্ঘ একটা কিস করলাম ওর ঠোঁটের নিচে থিতিতে। তুমি এত আদর কই থেকে শিখছ নাফিসা? আমার এক্স বিএফ মিরুপের কাছ থেকে যে নিয়মিত আমাকে আদর করত। রূপ একটু হেসে বলে আমার যে কিছু মনে নেই নাফিসা। ব্যাপার না স্বামী। এই কি ভাষায় কথা বলছো এটা? ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে বললাম খাঁটি বাংলা ভাষা। স্বামী বলে হেসে উঠলাম। ও আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে উড়াল দিল নিজ নীড়ে। মিনা আর জেসিকা ওদের ফিরে আসারই যেন অপেক্ষায় ছিল। আমি উপরে চলে আসলাম আর রূপকে মিনা ডেকে ওর রুমে নিয়ে গেল। মিনা পিছন থেকে অ্যাটাক করে ওর ছেলেকে। রূপ ধপ করে পড়ে যায়। এবার রূপ তাদের আয়ত্তে। রূপকে এক গ্লাস শরবত দেওয়া হয় নাফিসাকে খাওয়ানোর জন্য। রূপ রুমে এসে বলল নাফিসা এটা তোমার জন্য। রূপ এটা কি তুমি নিজে বানিয়েছ? হুম তোমার জন্য বলে আমাকে খাইয়ে দিল। রোজের মধ্য আমার রুমে এসে দেখে আমার পুরো শরীর নীল হয়ে গেছে। দেখে রোজ রূপকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওর এত বড় সর্বনাশ তুই কিভাবে করলি? রূপের যেন হুঁশ ফিরে আসে। ও চমকে ওঠে। ও কিভাবে এটা করতে পারল? রূপ নাফিসার কাছে আসতেই নাফিসা ভ্যানিশ হয়ে গেল। রোজ কাঁদতে কাঁদতে বলল তুই খুব খারাপ ভাইয়া। নাফিসা একটি বিরাট প্রান্তরে একটা বেদির উপর জ্ঞান হারা অবস্থায় শুয়ে আছে। সামনে বৃদ্ধ একটি ফাদার যে এলিনাকে গাছরূপে বন্দী করে রেখেছিল। সামনে হাজার হাজার জিন সমবেত আছে, কারণ তারাও চায় পৃথিবীতে কোনো শক্তিধর নারী না থাকুক যে কিনা তাদের উপর রাজত্ব করবে। এটা মেনেই নেওয়া যায় না। আজগর তন্ন তন্ন খুঁজেও নাফিসার খোঁজ পাচ্ছে না। ওর পুরো চোখ লাল হয়ে আছে। সিড, রূপম, রূপ, রোজ, আজগর ও তার বাবা মা সবাই মিলে শক্তি প্রয়োগ করে। দেখল এক প্রান্তরে নাফিসা শুয়ে আছে। ওরা এক নিমিষেই ওর কাছে পৌঁছে যায়। ফাদার নাফিসার হাত নিজের নখ দিয়ে কেটে ফেলে। উদ্দেশ্য ওর শক্তি নিজের করে নেওয়া এবং আয়ুও। নাফিসার রক্ত শূন্য ভেসে উঠল। ফাদার চিৎকার দিয়ে বলল এই মেয়ের শরীরে আরও একজনের রক্ত আছে, ওকে হাজির কর। তাকেও বলি দিতে হবে। এক অদৃশ্য টানে রূপ সামনে হাজির হয়। মিনা এবার চমকে ওঠে রূপের বলির কথা শুনে। না ফাদার, এটা আপনি কিছুতেই করতে পারেন না। কালো শক্তি সবসময় অন্যকে মিথ্যা আশ্বাস দেয়, তেমন তোকেও দেওয়া হয়েছিল। মিনা জানে এবার ওর কি করতে হবে। একটাই উপায় আছে বলে এক নিমিষে রূপের কাছে গিয়ে চোখ দিয়ে তীব্র আলো রূপের চোখে প্রবেশ করাই এতে ওর সব কিছু মনে পড়ে যায়। কিন্তু রূপকে কবজা করে নেয় ফাদার। নাফিসাকে বলি দেওয়ার সময় একটা রূপার ছোট্ট বাক্স হাজির হয়, যেটা ওর মায়ের দেওয়া শেষ উপহার, যা মারিয়ামের হাত ধরে সে পেয়েছিল। বক্সটি আস্তে আস্তে বড় হতে থাকে এবং তা ছিটকে গিয়ে ভিতর থেকে এক জোড়া পাখা বের হয়ে আসে, যা
নাফিসার শরীরে গেঁথে যায়। ছিটকে উপরে উঠে যায় নাফিসা। আমার জ্ঞান ফিরে দেখি ওরা রূপকে বেঁধে রাখছে বলি দেওয়ার জন্য। আমি পাখা দুটি মেলে ধরে চিৎকার করে উঠে বললাম বিনাশ। আমার প্রতিটা চুল থেকে সাপ বের হয়ে ওদের আক্রমণ করল। আমি কাইফকে এসে বললাম, কাইফ, মারিয়ামকে মুক্ত করে দাও, তাছাড়া এখানেই তোমার বিনাশ। আমার হাজার শক্তি ছড়িয়ে দিলাম, কারণ আমি নিজেই রানী এবং আমার সৈন্যর দরকার নেই। আমি ফাদারের কাছে গিয়ে বললাম, কি বুড়ো মরতে ইচ্ছা করছে না? আমাদের বাঁচার জন্য জায়গা করে দাও। তুমি মরে গিয়ে ফাদার একটা বার করে যেখান থেকে হাজার হাজার জীবজন্তু আমার দিকে ছুটে আসছে। আমি একটু হেসে উঠি। আয়কে আসিস, আমার সাথে লড় বলে হা করে আকাশে উড়তে থাকি। আমার মুখ দিয়ে আগুনের ঝর্ণা, বাতাস আর পানি একসাথে বের হয়ে ওদের সবাইকে গ্রাস করে ফেলে। কাইফ মুক্ত করে দেয় মারিয়ামকে। যেহেতু কাইফ আমাকে একবার বাঁচিয়েছিল তাই ওকে মাফ করে দিলাম। রূপ উড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলে, শান্ত হও নাফিসা, আমার সবকিছু এক নিমিষেই উধাও হয়ে গেল। আমি রূপের বুকে ঢলে পড়লাম। আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি রূপ আমার পাশে বসে আছে। রূপ বলে ডাকতেই ও আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমি বললাম, রূপ, কাঁদছ কেন? ও আমাকে একটানে বুকে টেনে নেয়। আমি বললাম, কি হয়েছে বলবে তো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? তোমার সব মনে পড়েছে রূপ? সব মনে পড়েছে। এর থেকে খুশির মুহূর্ত আর কি হতে পারে? রোজ রুমে ঢুকেই বলল, নাফিসা, তুই যে একটা শ্বেতপরী, এটা কখনো জানতাম না। কি সৌভাগ্য আমাদের, তুই আমাদের সাথে ছিলি। মিনা এসে ক্ষমা চায়। জেসিকা কানাডায় ফিরে যায়। আজগর বলল, নাফিসা, এটা তো কেবল শুরু, আরও যুদ্ধ বাকি আছে। হোক না জীবন কঠিন, প্রিয় মানুষ থাকলে সব চলার পথ সহজ হয়ে যায়। আজ আমার আর রূপের নতুন জীবনের পথ চলা শুরু। রুমে বসে আছি। রূপ রুমে ঢুকতেই শব্দ করে, তাহ বলে উঠি ওকে ভয় দেখানোর জন্য। আমি জানি নাফিসা, তুমি আড়ালে দাঁড়িয়েছিলে, কিন্তু আমার এই রূপবান বর জানে না আমি এখন কি করব বলে আস্তে আস্তে ওর কাছে এগিয়ে গেলাম। এই কি করবা তুমি? ফিসফিস করে বললাম, আমার কেলমা দেখাবো স্বামী বলে ওর বুকে ঝাঁপ দিলাম। আমাদের ছোট টোনা টুনির দরকার আছে না। সমাপ্ত।